আলোর ব্যতিচার চ্যাপ্টারের আমাদের নেক্সট ক্লাস আমরা পড়ব ঝালরের বেদ নির্ণয়। তো অ্যাকচুয়ালি এই ক্লাস করার জন্য অবশ্যই ইয়ংয়ের দ্বি রেখাচিত্র পরীক্ষা এবং তার সঙ্গে দ্বি রেখাচিত্র পরীক্ষার মাধ্যমে যে ব্যতিচার ঘটনা এবং সেই ব্যতিচারের ক্ষেত্রে গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচার হওয়ার শর্ত এগুলো জানতে হবে। সেজন্য অবশ্যই আগের ক্লাস দেখতেই হবে বা আগের ক্লাস করতে হবে। তো ঝালরের বেদ নির্ণয়, অ্যাকচুয়ালি ঝালরের বেদ বলতে কি বোঝায়? ঝালর বলতে বোঝায় ওই ইয়ংয়ের দ্বি রেখাচিত্র পরীক্ষায় আমরা কনসিকিউটিভ যে উজ্জ্বল অন্ধকার যেই সব পেয়েছিলাম পটিগুলো, ওই এক একটা উজ্জ্বল বা অন্ধকারকেই আমরা বলি ঝালর। যেগুলো কি উজ্জ্বল তাদেরকে আমরা বলি উজ্জ্বল পটি বা উজ্জ্বল ঝালর, আর যেটা হচ্ছে অন্ধকার, যেটা সৃষ্টি হয় ডার্ক, ওখানে আমরা অন্ধকার ঝালর। একটি ঝালর বলতে বোঝায় ওই কনসিকিউটিভ যে উজ্জ্বল অন্ধকার যে হয়, ওই এক একটা উজ্জ্বল বা এক একটা অন্ধকার তাদেরকেই আমরা বলি ঝালর। তো এবার মেন আমাদের ঝালরের বেদ নির্ণয়। তো ঝালরের বেদ নির্ণয় বলতে ওই ইয়ংয়ের দ্বি রেখাচিত্র পরীক্ষায় যে উজ্জ্বল অন্ধকার যে পটিগুলো পেয়েছিলাম, ওই পটিগুলোর বেদ কত, ওই পটিগুলোর বেদ মানে ঝালরের বেদ আমরা নির্ণয় করব। ওকে, এবং সেই জন্য আমি অলরেডি দেখাইছি যে ইয়ংয়ের দ্বি রেখাচিত্র পরীক্ষায় ব্যতিচারের ক্ষেত্রে যদি গঠনমূলক ব্যতিচার হয়, তাহলে গঠনমূলক ব্যতিচারের শর্ত হয় ডেল ইকুয়ালস টু হয় 2n ইন্টু λ/2, তাই তো? দুটি তরঙ্গ যদি একই সঙ্গে, যদি একই পয়েন্টে যদি 2n ইন্টু λ/2 যদি পথ পার্থক্য মিট করে, তাহলে ওখানে হয় গঠনমূলক ব্যতিচার। আর ধ্বংসাত্মকমূলক ব্যতিচারের শর্ত হয় যদি দুটি তরঙ্গের মধ্যে একই পয়েন্টে একই মুহূর্তে যদি পথ পার্থক্য হয় 2n প্লাস 1 ইন্টু λ/2, তাহলে এই পথ পার্থক্য হলে হবে গঠনমূলক, আর এই পথ পার্থক্য হলে হবে ধ্বংসাত্মক। ওকে, তো আমাদের মেন টার্গেট হলো ঝালরের বেদ নির্ণয়, মানে এক একটা উজ্জ্বল বা এক একটা অন্ধকার পটির কতটা ওরা পুরু বেদ থিকনেসটা। ওকে, তো এবার এখানে আছে মেইন হচ্ছে সোর্স S1 জানা আছে, ইয়ংয়ের দ্বি রেখাচিত্র, এটা সোর্স S1 ধরলাম যে আছে A পয়েন্টে, এটা সোর্স হচ্ছে S2 ধরলাম আছে হচ্ছে B পয়েন্টে, এবং এই দুটি সোর্সের মধ্যে যে ব্যবধান, এই দুটি সোর্স তার মধ্যে যে ব্যবধান, তাকে ধরলাম 2 স্মল d। আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরা হয় যে দুটি যে ছিদ্র তার মধ্যে যে ব্যবধান 2 স্মল d, এবং এখানে কি আছে পর্দা এবং এই ছিদ্র আর পর্দা এর মধ্যে দূরত্বকে নেওয়া হয় ক্যাপিটাল ডি। ওকে, ক্যাপিটাল ডি, এবং এই যে এটা একদম মিডল পয়েন্ট মাঝখান, এই মাঝখান থেকে একটা লাইন টানলাম, তাহলে এবার এই মাঝখানে তার মানে কি অ্যাকচুয়ালি এই আলোর ব্যতিচার ধর্মটা ব্যাখ্যা হয়েছে ওয়েভের সাহায্যে। তার মানে এখান থেকে ওয়েভ বেরোচ্ছে, এখান থেকেও ওয়েভ বেরোচ্ছে ওয়েভ ফ্রন্ট হিসাবে। এবার ওই দুটো ওয়েভ উপরিপাতের জন্য যেখানে সমদশায় মিট হচ্ছে ওখানে উজ্জ্বল, আর যেখানে ওরা অপোজিট দশায় মিট হচ্ছে ওখানে কি হবে অন্ধকার। তাহলে এবার এই মাঝখানটায় আমরা বলি কি সেন্ট্রাল পয়েন্ট। ওকে, কেন্দ্রীয় বিন্দু। তাহলে এবার এই একটা ওয়েভ এন্ড এই একটা ওয়েভ, তাই তো? এই মাঝখানে আমি দেখাচ্ছিলাম ইয়ংয়ের দ্বি রেখাচিত্র পরীক্ষায় এই মাঝখানে কে সৃষ্টি হয় উজ্জ্বল, এবং মাঝখানে উজ্জ্বল হওয়ার কারণ কি বলেছিলাম? কারণ মাঝখানে দুটি তরঙ্গ একই মুহূর্তে এই মাঝখান পয়েন্টে ওরা 0 দশা পার্থক্যে মিট করে, জিরো পথ পার্থক্যে, হ্যাঁ মানে 0 দশা পার্থক্যে মিট করছে, তাই তো? তাহলে এই দুটি তরঙ্গের জন্য দুটি উৎসের জন্য এই পর্দায় একদম মাঝখানে উজ্জ্বল হবেই হবে, কারণ এই পয়েন্টে দুটি তরঙ্গ 0 পথ পার্থক্যে মিট করছে, তাই মাঝখানে উজ্জ্বল হবেই, এটা আমি একদম কনফার্ম বলতে পারলাম। কিন্তু এই পর্দার উপরে শুধু কি আমরা এখানে উজ্জ্বল পাই না, আমরা উজ্জ্বল অন্ধকার কি পর্দার বিভিন্ন পয়েন্টেই পেতে পারি। তাই ধরলাম
ধরলাম যে এই পয়েন্টে, ধরলাম যে এটা হচ্ছে পি পয়েন্ট। এবার পি পয়েন্টে উজ্জ্বল হবে না অন্ধকার হবে সেটা কিন্তু আমরা একদম মানে পারফেক্টভাবে বলতে পারবো না, মানে বলতে পারবো না। হ্যাঁ, বলতে পারবো নয় উজ্জ্বল নয় অন্ধকার, কিন্তু এই পি পয়েন্টে উজ্জ্বল হবেই না অন্ধকার হবেই ওটা বলতে পারবো না। কেন? দেখো এই যে এই ও পয়েন্টে উজ্জ্বল হবে এটা একদম শিওরলি বলতে পারলাম, শিওরলি। কেন? কারণ এই এ ও আর বি ও দুটোর মধ্যে পথ পার্থক্য জিরো, অ্যান্ড জিরো পথ পার্থক্য মিট করা মানে কি ওখানে কি সৃষ্টি হওয়া গঠনমূলক ব্যাধিচার, নো প্রবলেম। কিন্তু এই পি পয়েন্টে যেখানে দুটি তরঙ্গ যেখানে মিট করছে এই পি পয়েন্টে এপি আর বিপি ওর মধ্যে একটা ফেজ ডিফারেন্স আছে, একটা পাথ ডিফারেন্স আছে। তাহলে এপি আর বিপি যদি লম্ব টানি, যদি লম্ব টানি তাহলে এই যে এটা যদি নাম দিয়ে এটা ই, তাহলে এই যে বিই বিই এটাই কি দুটি তরঙ্গের মধ্যে পথ পার্থক্য। এই ও পয়েন্টে উজ্জ্বল হবেই হবে। কেন বলতে পারলাম? কারণ এ ও আর বি ও দুটোর মধ্যে পথ পার্থক্য জিরো, অ্যান্ড দুটি তরঙ্গ জিরো পথ পার্থক্য মিট করা মানে কি ওখানে হওয়া গঠনমূলক। তাহলে ও পয়েন্টে গঠন উজ্জ্বল হবেই, একদম কনফার্ম। কিন্তু পি পয়েন্টে উজ্জ্বল হবে না হবে অন্ধকার ওটা বলতে পারবো না, কারণ এপি আর বিপি ওর মধ্যে একটা আছে পথ পার্থক্য। যদি এই পথ পার্থক্যটাই সমান হয় এর সঙ্গে তাহলে কি বলবো এখানে হবে উজ্জ্বল। আর যদি এই ডেল পথ পার্থক্যটাই যদি সমান হয় এর সঙ্গে তাহলে কি হবে হবে অন্ধকার। ওকে, তাই তো? তার মানে এ পয়েন্টে উজ্জ্বল হবে আমি শিওর দিয়ে বললাম। কেন? কারণ এই পয়েন্টে এ আর বি ওর মধ্যে পথ পার্থক্য জিরো, জিরো হওয়া মানে কি গঠনমূলক। কিন্তু পি পয়েন্টে যেখানে মিট করলো পি পয়েন্ট দুটি ওয়েভ একসঙ্গে একই মুহূর্তে, তাহলে পি পয়েন্টে উজ্জ্বল হবে না হবে অন্ধকার ওটা বলতে পারবো না, কারণ এপি আর বিপির মধ্যে আছে পথ পার্থক্য। এই পথ পার্থক্যটাই যদি হয় সমান হয় এর সঙ্গে তাহলে উজ্জ্বল, এই পথ পার্থক্যটাই যদি সমান হয় এর সঙ্গে হবে অন্ধকার। তাহলে আমাদের মেন টার্গেট কি? আমাদের মেন টার্গেটটাই হলো এপি আর বিপির মধ্যে আগে পথ পার্থক্যটা দেখা। তাহলে ওই পথ পার্থক্যটাই এর সঙ্গে সমান হয়ে গেলে উজ্জ্বল, আর ওই পথ পার্থক্যটাই এর সঙ্গে সমান হবে অন্ধকার। তাহলে আমরা মেন আগে বার করবো এপি আর বিপির মধ্যে পথ পার্থক্য। ওকে, ঠিক আছে। এবার আমি একটা টানলাম লম্ব, ওকে, মানে এখান থেকে লম্ব একটা, এখান থেকে লম্ব। যদি নাম দিই, হ্যাঁ তার আগে বলি এটা কি, এটা হলো ও সেন্ট্রাল পয়েন্ট। এই সেন্ট্রাল পয়েন্ট থেকে এই পি পয়েন্ট তার ডিসটেন্স ধরলাম হচ্ছে এক্স এন। ওকে, এক্স এন। এই এক্স এনটা কি সেন্ট্রাল থেকে পি তম এই যেটা পি হয়েছে, ওকে, এই পি থেকে সৃষ্টি হয়েছে নয় উজ্জ্বল নয় অন্ধকার, তাই তো? তাহলে এখানে কি সৃষ্টি হয়েছে নয় উজ্জ্বল অন্ধকার, সেটাকে আমরা কি বলি যে নয় এর সাপেক্ষে এটা এন তম উজ্জ্বল বা এন তম অন্ধকার। এন তম মানে কি? আচ্ছা ব্যাপারটা এরকম হয় না, এটা কি এটা হচ্ছে ধরলাম সেন্ট্রাল মানে ব্রাইট, তাহলে কি হবে ডার্ক আবার ব্রাইট আবার ডার্ক আবার ব্রাইট আবার ডার্ক আবার ব্রাইট আবার ডার্ক আবার ব্রাইট। তার মানে কি এটা জিরোতম মানে কি সেন্ট্রাল, এটা প্রথমতম ব্রাইট, এটা সেকেন্ডতম ব্রাইট, এটা তৃতীয়তম, এটা চতুর্থতম। ঠিক তেমন এখানে কি ব্রাইট তারপরে কি ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট। তাহলে এখান থেকে এটা কততম হতে পারে? 2তম 3তম 4তম 10তম 20তম। তাহলে ধরলাম যে যদি এখানে কি হয় ডার্ক তাহলে এনতম ডার্ক বা ব্রাইট হলে এনতম ব্রাইট। তাহলে এই সেন্ট্রাল থেকে এক্স এন এই ডিসটেন্সকে আমরা কি বলি যে সেন্ট্রাল থেকে এনতম ডার্ক হলে ডার্কের রৈখিক ডিসটেন্স, বা এখানে ব্রাইট হলে তাহলে সেন্ট্রাল থেকে এনতম ব্রাইটের রৈখিক ডিসটেন্স। তাহলে এক্স এন কি পি পয়েন্ট ডার্ক হলে সেন্ট্রাল থেকে এনতম ডার্কের ডিসটেন্স বা এখান থেকে এনতম ব্রাইটের ডিসটেন্সটা। ওকে, এই তাহলে এক্স এন কি এনতম ডার্ক বা এনতম ব্রাইটের সেন্ট্রাল থেকে তার রৈখিক ডিসটেন্সটা। ওকে, ঠিক আছে। তাহলে এবার যদি এর নাম দিয়ে হচ্ছে কি দেবো এম, এটা হচ্ছে এম এম এন। তাহলে ত্রিভুজ
এ এম পি, ত্রিভুজ এ এম পি, এখান থেকে আমরা কি বলবো, বলবো যে এ পি তার স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ এম তার স্কোয়ার এন্ড প্লাস হচ্ছে পি এম তার স্কোয়ার, তাই তো। আমি বার করছি এপিটা, এই যে এপি, এ এম পি এই ত্রিভুজ থেকে, তাহলে এ পি স্কোয়ার ইকুয়ালস টু হবে এ এম। আচ্ছা এ এম মানে কি, এ এম এটাই তো ক্যাপিটাল ডি এর সমান, তাই তো। এটা মানে কি এ এমটা, তাহলে ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস পি এম। আচ্ছা এটা পি এম লাগবে, তাহলে এটা কি, এই টোটালটা তো 2D, টোটালটা 2D, এটা কি মাঝখানটা, টোটালটা 2D, তাহলে এটা ডি, তাহলে এটাও কত হবে ডি। টোটালটা 2D, এটা হচ্ছে ডি, তাহলে এটাও কত হবে ডি। কিন্তু আমার কি লাগবে, আমার লাগবে পিএমটা, তাহলে এখান থেকে এই টোটাল ডিসটেন্স এক্সএন থেকে ডি বাদ দিয়ে দিই, তাহলে পাবো হচ্ছে এমপি বা পিএম, তাই তো। এই যে পি থেকে এম কত, এই টোটাল, এখান থেকে এটা এক্সএন থেকে ডি বাদ দিয়ে দিই এবং পিএম, তাহলে পিএম কি পাবো এক্সএন মাইনাস ডি তার হচ্ছে হোল স্কয়ার। একে করলাম বক্স। এবার নেক্সট হচ্ছে বিএনপি, নেক্সট হচ্ছে বিএনপি ত্রিভুজটা, তাহলে বিএনপি ত্রিভুজ থেকে কি পাবো, পাবো হচ্ছে বিপি, তাহলে বিপি তার স্কয়ার কত হবে, বিপি স্কয়ার ইকুয়ালস টু বিএন স্কয়ার, বিএন স্কয়ার এন্ড প্লাস এনপি স্কয়ার প্লাস এনপি তার স্কয়ার, তাই না। এই যে বিএনপি ত্রিভুজটা, বিএনপি ত্রিভুজ, তাহলে এখান থেকে বিপি স্কয়ার ইকুয়ালস টু বিএন স্কয়ার প্লাস বিএন স্কয়ার প্লাস এনপি স্কয়ার। আচ্ছা আবার বিএন মানে কি ডি, তাহলে বি পি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল ডি স্কয়ার প্লাস এনপি। এই যে এবার এন থেকে পি, আচ্ছা এখান থেকে এটা কত এক্সএন, এটা টোটালটা 2D, এটা ডি, তাহলে এটা কত হচ্ছে ডি, তাহলে পি থেকে একদম ও, পি থেকে ও তো এক্সএন, তাহলে এক্সএন প্লাস ডি, তাহলে এন থেকে পি কত হবে এক্সএন প্লাস ডি তার হচ্ছে হোল স্কয়ার। একে আবার করলাম বক্স। ওকে, তাহলে এবার কত হবে, তাহলে বিপি স্কয়ার, এই যে বিপি স্কয়ার মাইনাস এপি স্কয়ার, এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার, তাহলে হবে ডি স্কয়ার, ডি স্কয়ার কাটবে, থাকবে এক্সএন প্লাস ডি তার হোল স্কয়ার মাইনাস এক্সএন মাইনাস ডি তার হোল স্কয়ার হবে, তাই তো। বিপি স্কয়ার মাইনাস এপি স্কয়ার, এটা মাইনাস এটা, তাহলে এটা মাইনাস এটা থাকবে, তাহলে এটাই কি লিখবো আমরা, বিপি প্লাস এপি ইন্টু বিপি মাইনাস এপি ইকুয়ালস টু হচ্ছে 4xnd, 4xnd। আচ্ছা এই বিপি মাইনাস এপি এই টোটালটাই তো আমরা বোঝাচ্ছে ডেল্টা, কেন, এই টোটাল বিপি থেকে যদি এপি বাদ দিয়ে দিই, টোটাল বিপি থেকে যদি এপি বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো বিপি আর বির মধ্যে পথ পার্থক্য, তাহলে এই ডেল, এটা ডেল, তাহলে ডেল ইকুয়ালস টু থাকছে 4xnd বাই বিপি প্লাস এপি, তাই তো। তাহলে বিপি থেকে যদি এপি বাদ দিয়ে দিই, তাহলে পাবো কি এই মাঝখানে পাবো ডেল্টা, মানে পথ পার্থক্য, মানে এটা মানে ডেল্টা। এবার ইন প্র্যাকটিক্যাল কি হয়, প্র্যাকটিক্যালি ওকে, প্র্যাকটিক্যালি এই এ পয়েন্ট এন্ড বি পয়েন্ট মানে কি দুটি রেখাচিত্র খুব কাছে থাকে, প্রায় ওরা 0.5 mm থেকে 1 mm করা হয়, অ্যাকচুয়ালি 1 mm করা হয়। হ্যাঁ, প্র্যাকটিক্যালি এই এ পয়েন্ট আর বি পয়েন্ট মানে দুটি রেখাচিত্র থাকে খুব কাছে, এবং এই পি পয়েন্টটা এই ও এর কি খুব কাছে হয়, তাহলে কি বলবো, তাহলে এই এ আর বি এই দুটো পয়েন্ট কি খুব কাছাকাছি, এবং পিটাও কি, পি পয়েন্টটাও এই যে সেন্ট্রাল পয়েন্ট ও ওর খুব কাছাকাছি, তার মানে এই যে এপিটা কি হবে, এই এপিটাই এই কি
এই যে এপিটাই কি এই লাইনটায় এখন ও এর কি খুব কাছাকাছি, তার মানে এপি আর ক্যাপিটাল ডি প্রায় কি সমান, তাই তো? কি বললাম যে এই এপিটাই বাস্তবে কি হয়, মানে যারা প্র্যাকটিক্যালি হয়, এই এ আর বি খুব কাছাকাছি, এ আর বি খুব কাছাকাছি, এবং এই পি পয়েন্ট কি ও এর খুব কাছাকাছি। তাহলে এবার এই রেখাটায় কি হবে, এবার এই রেখাটায় হবে ও এর খুব কাছাকাছি, তাহলে এই রেখাটাই কি সমান ডি এর সঙ্গে। আবার যে বিপিটা ওটাও কি, ওটাও তো কি ও এর খুব কাছাকাছি, তাহলে এই এপি এন্ড বিপি দুটাই কি প্রায় সমান, এবং ওরা কি আবার সমান কার সঙ্গে, ক্যাপিটাল ডি এর সঙ্গে। মানে এমন না যে একদম ইকুয়াল না, খুবই সামান্য, খুবই মিলিমিটার একটা গ্যাপ থাকে, ফলে কোটা আমরা প্রায় সমান বলতে পারি। তাহলে বিপি আর এপি কি প্রায় ইকুয়াল, তাহলে বিপি মানেও ক্যাপিটাল ডি এন্ড এপি মানেও ক্যাপিটাল ডি। তাহলে একে আমরা কি লিখতে পারি, যে 4xnd বাই হচ্ছে 2 ক্যাপিটাল ডি, তাই না? 4xnd বাই বিপি মানও ক্যাপিটাল ডি, এপি মানও ক্যাপিটাল ডি। কেন? যেহেতু বাস্তবে এ আর বি খুব কাছাকাছি, এবং এপি কি এও এন্ড বিপিও প্রায় এর কাছাকাছি, তার মানে কি এপি আর বিপি কি প্রায় একই, এবং ওরা কেন সমান কার সঙ্গে, প্রায় ক্যাপিটাল ডি এর সঙ্গে। তাহলে বিপি মানে ক্যাপিটাল ডি, কিন্তু পার্থক্য আছে, পার্থক্য সামান্য আছে, কিন্তু কি যোগফলটা প্রায় একই বলতে পারি, কিন্তু পার্থক্য আছে। তাহলে D2, তাহলে কত হবে এটা, 2xn স্মল d বাই ক্যাপিটাল ডি। ওকে, তাহলে আমরা কি বললাম যে দুটি তরঙ্গ এই পি পয়েন্টে যেখানে মিট করলো, সেখানে সমদশায় না বিপরীত দশায় সেটা পরের ব্যাপার। তাহলে এই পি পয়েন্টে মিট করলে দুটির মধ্যে পথ পার্থক্য কি পেলাম হচ্ছে এটা। তার মানে এই পি পয়েন্টে দুটি তরঙ্গের জন্য পথ পার্থক্য পেলাম আমরা, এটা বুঝলাম। তাহলে এই দুটি তরঙ্গের জন্যই পি পয়েন্টে পথ পার্থক্য কি পেলাম, ডেল ইকুয়ালস টু 2xn স্মল ডি বাই ক্যাপিটাল ডি, তাই তো? দুটি তরঙ্গের জন্যই পি পয়েন্টে পার্থক্য পেলাম এটা। এবার হবে আসল জিনিস, যে এবার এই পথ পার্থক্যটাই, যদি এই পথ পার্থক্যটাই ইকুয়াল হয় এর সঙ্গে, তাহলে কি হবে, এখানে গঠনমূলক মানে ব্রাইট, আর যদি এই পথ পার্থক্যটাই যদি ইকুয়াল হয় এর সঙ্গে, তাহলে কি হবে, ধ্বংসাত্মক মানে ডার্ক। ওকে, তাহলে আমাদের এই ছবি থেকে আগে মেন পার্ট করতে হলো বিপি আর এপির মধ্যে কত আছে পাথ ডিফারেন্স। এবার এই ডিফারেন্সটাই আমরা দেখব এস এর সমান, তাহলে এটা উজ্জ্বল। তাহলে এবার গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে, তাহলে গঠনমূলক যদি এখানে কি সৃষ্টি হয়, n তম উজ্জ্বল মানে গঠনমূলক, তাহলে এই দুটোর মধ্যে যে পেলাম পাথ ডিফারেন্স 2xn স্মল ডি বাই ক্যাপিটাল ডি, তবে এই পাথ ডিফারেন্সটাই ইকুয়াল হবে 2n ইনটু ল্যামডা বাই 2 এর সঙ্গে। তবে 2 আর 2 কাটলো, তাহলে xn এটাই কি পেলাম, dn ল্যামডা বাই 2 স্মল ডি। তাহলে এটাকে আমরা কি বলবো, সেন্ট্রাল থেকে n তম উজ্জ্বল পটির রৈখিক দূরত্ব, তাই না? কেন, এখানে কে সৃষ্টি হয়েছে, উজ্জ্বল। ধরলাম কি করে, কারণ এই দুটার মধ্যে পাথ ডিফারেন্স এটা, এবং এই পাথ ডিফারেন্সটাই ইকুয়াল এর সঙ্গে, তার মানে কি, তার মানে এখানে অবশ্যই কে সৃষ্টি হয়েছে, উজ্জ্বল। তাহলে এই সেন্ট্রাল থেকে কোন উজ্জ্বল, n তম, তাহলে এই সেন্ট্রাল থেকে এই n তম উজ্জ্বলের রৈখিক ডিস্টেন্স, এটা রৈখিক ডিস্টেন্স। কোথায়, সেন্ট্রাল থেকে n তম উজ্জ্বলের রৈখিক ডিস্টেন্সটা। আচ্ছা, এবার ঠিক এর পরের উজ্জ্বলতা আছে, এর পরের উজ্জ্বলতা মানে কি, এখান থেকে এখানে কি হলো n তম উজ্জ্বল, ঠিক
তারপরের উজ্জ্বল হবে, ঠিক তার পরের উজ্জ্বলটা হবে n+1 তম, ঠিক কিনা? যদি বলি, ঠিক আছে আগে বলি, তাহলে n+1 তম উজ্জ্বল পটির রৈখিক দূরত্ব কত হবে? xn+1 equals to d into n+1 into lambda by 2 small d। এটা কি হলো? n+1 তম ক্ষেত্রে xn কি সেন্ট্রাল থেকে n তম উজ্জ্বল, ঠিক তার পরের উজ্জ্বল হবে, ঠিক তার পরের উজ্জ্বলটা, ঠিক তার পরের উজ্জ্বলটা, এটা n তম উজ্জ্বল কি n, ঠিক তার পরের উজ্জ্বল কি হবে n+1। যদি বলি যে এটা হচ্ছে 10 তম, তাহলে nটাই কি হবে 10। আর n কি হয় 0 1 2 3 4 মানে কি 1 মানে কি 1 তম, n2 মানে 2 তম উজ্জ্বল, 3 মানে 3 তম উজ্জ্বল, এবং যদি বলি 10 তম উজ্জ্বল, 10 তম উজ্জ্বল, তাহলে তাহলে এখানে কি বলবো 10 বসাবো, যে এখান থেকে এখানে সৃষ্টি হয়েছে 10 তম, তাহলে n কত হবে 10। তাহলে এবার যদি বলি এখান থেকে 11 তম উজ্জ্বল, তাহলে কি হবে 10+1, ঠিক না? এখান থেকে এখানে হচ্ছে 10 তম মানে কি 10, তাহলে এবার এখান থেকে ঠিক তার n তম পরেরটা, তাহলে কি হবে এখানে 10 তম, ঠিক তার কি পরেরটা হবে 11 তম, তার মানে কি এখানে 10 হলে এখানে 10+1, তাহলে এখানে n তম হলে ঠিক তার পরে হলো কি n+1 তম। ওকে, এটা হলো n তম। তাহলে এখান থেকে n তম উজ্জ্বলের রৈখিকটা হচ্ছে এটা, এন্ড এর ঠিক পরেরটা কি হবে, ঠিক তার পরেরটাই, ঠিক তার পরেরটাই, তাহলে কি n তম উজ্জ্বল, ঠিক পারবেন n+1 তম উজ্জ্বল। আচ্ছা এবার এরকম না, এটা কি হলো উজ্জ্বল, তারপর কি অন্ধকার, আবার উজ্জ্বল, ওকে তাই তো এরকম হয়। এবার যদি বলি এটা আমাদের সেন্ট্রাল 0, এটা আমাদের সেন্ট্রাল, এখানে দেখো মন দিয়ে সেন্ট্রাল, তাহলে এই 0 থেকে এটা কি বোঝায়, 0 থেকে এটা হচ্ছে n তম উজ্জ্বলের রৈখিকটা, 0 থেকে এই যে এটা এই পর্যন্ত এটা কি বোঝায় n তম উজ্জ্বলের রৈখিকটা, ঠিক তার পরের রৈখিক মানে ঠিক তার পরের উজ্জ্বলকে, এই যে এখান থেকেই এটা কি বোঝায় xn+1 না, সেন্ট্রাল থেকে এটা হলো n তম উজ্জ্বলের রৈখিকটা, আবার এখান থেকে n মানে ঠিক তার পরের উজ্জ্বল মানে কি, তাহলে n+1 তম উজ্জ্বল এটা। আচ্ছা তার মানে এই টোটাল থেকে যদি এটাকে বাদ দিয়ে দিই, কেন এটা মানেই তো এটা, যদি এই টোটাল থেকে যদি এটাকে বাদ দিয়ে দিই মানে কি আগে ছিল এই টোটালটা ছিল, ঠিক আছে এটাকে বাদ দিয়ে দেবো। আচ্ছা তাহলেই তো কি পাবো এই মাঝখানের অন্ধকার পটির বেগটা পেয়ে যাবো না, তাকে আমরা ওয়াই বলি, ঠিক না? সেন্ট্রাল থেকে n+1 তম উজ্জ্বল থেকে যদি n তম উজ্জ্বল বাদ দিয়ে দিই, কি বললাম সেন্ট্রাল থেকে n+1 তম উজ্জ্বল থেকে যদি n উজ্জ্বল, সেন্ট্রাল থেকে n+1 তম উজ্জ্বল রৈখিক ডিসটেন্স থেকে যদি n তম উজ্জ্বলের রৈখিক ডিসটেন্স বাদ দিয়ে দিই, তাহলে পাবো অন্ধকার পটি পেট, ঠিক না? পরপর দুটি উজ্জ্বল পটির ব্যবধান, এটা কি হয় উজ্জ্বল অন্ধকার আবার কি উজ্জ্বল, তাহলে পরপর দুটি এটা একটা পরপর দুটি উজ্জ্বল পটির যে ব্যবধান ওটাই কি এই মাঝখানের অন্ধকার পটি পেট। আমি তাই তো বললাম সেন্ট্রাল থেকে n তম উজ্জ্বলের রৈখিক ডিসটেন্স এটা, ঠিক তার এই উজ্জ্বলের তাহলে পরে যদি হবে n+1 তম, ঠিক না? এখান থেকে 10তম উজ্জ্বল হচ্ছে এটা, তাহলে 11তম উজ্জ্বল কি ঠিক তার
পরেরটাই। তাহলে 11তম থেকে 11তম ডিস্টেন্স থেকে যদি 10তম যদি ডিস্টেন্স বাদ দিয়ে দিই তাই কি হবে, তাহলে মাঝখানে পাবো অন্ধকার পটির বেদ, তাই তো। তাহলে এক্স এন কি বোঝাচ্ছে, সেন্ট্রাল থেকে এন তম উজ্জ্বলের রৈখিক ডিস্টেন্স, এন্ড এটা মানে কি এক্স এন প্লাস 1 তম, মানে সেন্ট্রাল থেকে n+1 তম রৈখিক সেন্ট্রাল থেকে n+1 তম উজ্জ্বল বিন্দুর রৈখিক ডিস্টেন্স। তার মানে কি এই উজ্জ্বল একটার ঠিক নেক্সট উজ্জ্বল কি হবে n+1 তম। তাহলে এই টোটাল x n+1 থেকে যদি x এর বাদ দিয়ে দিই তাহলে পাবো অন্ধকার পটির বেদ। ওকে, মানে কি পরপর দুটি উজ্জ্বল পটির যে ব্যবধান ওটা কি অন্ধকার বেদ। তাহলে x এর কি n তম উজ্জ্বল, ঠিক তার পরের উজ্জ্বলকে n+1 তম উজ্জ্বল, তাহলে ওদের মধ্যে যে ব্যবধান থেকে আমাদের বেদটা। তার মানে অন্ধকার পটির বেদ y কত, অন্ধকার পটির বেদ মানে n+1 তম পটির ডিস্টেন্স থেকে যদি n তম যে ডিস্টেন্স বাদ দিয়ে দিই তাহলে পাবো ওই মাঝে পাবো গ্যাপটা, ওটা কি একটা অন্ধকারের বেদ। তাহলে বোঝা গেল ক্লিয়ার, x n+1 মাইনাস xn, তাই তো n তম উজ্জ্বল থেকে x বাদ দেবো, তাহলে এটা পাবো। তাহলে y ইকুয়ালস টু হবে x n+1 কত, এটা মানে কি লিখবো d n lambda by 2 small d প্লাস, ওকে আমি যদি একে একদম লিখছি সেপারেট করে লিখছি x n d n lambda by 2d and plus lambda d by plus lambda capital D by 2d and minus d n lambda by 2d। তাহলে এটা কাটলো, তাহলে y মানে বেদ কত পাওয়া গেল lambda capital D by 2 small d। তাহলে এটাই কি বোঝায়, পরপর দুটি উজ্জ্বল পটির ব্যবধান মানে ওই মাঝখানের অন্ধকার পটির বেদ। ওকে, তাহলে একে আমরা কি বলি অন্ধকার পটির বেদ। তাহলে এক একটা অন্ধকার পটির বেদ হচ্ছে ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2 স্মল ডি। তাহলে কি পেলাম লিখছে, হ্যাঁ আছে। তাহলে আমরা অন্ধকার পটির বেদ পেলাম, অন্ধকার পটির বেদ পাওয়া গেল y equals to lambda capital D by 2 small d, একটা অন্ধকার পটির বেদ। এবার সেম ভাবে একদম সম্পূর্ণ সিমিলার ভাবে আমরা বার করব কি উজ্জ্বল পটির বেদ। আচ্ছা সেম না, তাহলে এক একটা অন্ধকার পটির বেদ মানে পরপর দুটি উজ্জ্বল পটির ব্যবধান। আবার সেম ভাবে তাহলে উজ্জ্বল পটির বেদ মানে কি, তাহলে কি পরপর দুটি কি অন্ধকার পটির ব্যবধান। এখানে কি বললাম অন্ধকার পটির বেদ, তাহলে পরপর এটা একটা ঠিক পরপর দুটি উজ্জ্বল পটির যে ব্যবধান ওটা কি অন্ধকারের বেদ। আবার পরপর দুটি এই অন্ধকার আবার নেক্সট অন্ধকার, তাহলে পরপর দুটি অন্ধকারের ব্যবধান মানে উজ্জ্বল পটির বেদ। সেম ভাবে আমরা বার করবো। তাহলে যদি বলি এবারে এই দুটি তরঙ্গের জন্যই এই পি পয়েন্টে একই মুহূর্তে ওদের এই পথ পার্থক্যটাই যদি সমান হয় এর সঙ্গে, তার মানে কি হবে ধ্বংসাত্মকমূলক। তাহলে এবার এই পি পয়েন্টে যদি এই পি পয়েন্টে যদি এরতম অন্ধকার ফ্রিঞ্জেস মানে ঝালক তৈরি হয় তবে ওদের মধ্যে এই পথ পার্থক্যটাই হবে ইকুয়াল এর সঙ্গে। তাহলে নেক্সট আমরা কি করব, তাহলে নেক্সট হচ্ছে ধ্বংসাত্মকমূলক। ঝালর গঠনের ক্ষেত্রে
ধ্বংসাত্মকমূলক ঝালর গঠনের ক্ষেত্রে। তার মানে এই দুটোর মধ্যে যে পথ পার্থক্য 2xn d/D এটায় সম্পূর্ণ ইকুয়াল হবে এর সঙ্গে 2n + 1 × λ/2। ওকে, তাহলে কেউ পারবে না, তাহলে xn তাহলে কত হলো 2n + 1 × λ/D/4d। তাহলে এবার এটাই কি বেরোলো, এবার এটাই বেরোলো এই সেন্ট্রাল থেকে যদি পি পয়েন্টে, এই সেন্ট্রাল থেকে যদি পি পয়েন্টে এনতম অন্ধকার বিন্দু হয়, তাহলে এখান থেকে মানে এই সেন্ট্রাল থেকে তাহলে এই এনতম অন্ধকারের যে রৈখিক দূরত্ব ওটাই যেটা ঠিক। তাহলে সেন্ট্রাল থেকে পি পয়েন্টে এনতম অন্ধকার সৃষ্টি করে, তাহলে সেন্ট্রাল থেকে পি পয়েন্টে এনতম অন্ধকারের রৈখিক দূরত্ব xn। তাই ঠিক তার পরের অন্ধকার কি, এখান থেকে দেখি এনতম অন্ধকার, ঠিক তার পরের অন্ধকারটাই n+1 তম, ঠিক না? এটা 10তম অন্ধকার, তাহলে এবার তাহলে নেক্সট তাহলে 11তম, মানে ঠিক তার পরেরটাই। তাহলে এখান থেকে এখানে হলো nতম অন্ধকার, তাহলে এখান থেকে তাহলে n+1 তম মানে ঠিক তার পরেরটাই। তাহলে n+1 তম অন্ধকারের রৈখিক দূরত্ব, তাহলে n+1 তম অন্ধকারের রৈখিক দূরত্ব তা কত হবে, এই n কি হবে n+1, তাহলে xn = হবে কত 2 * এবার nটা কি হবে n+1 + 1 ব্র্যাকেট ক্লোজ λ/4d। ওকে, এবার এটাকে আমি লিখব কি 2n + 2 + 1, তাই তো? আরে এই যে ব্র্যাকেটটা গুণ তো অনলি 2 এর সঙ্গে, তাই 2n + 2 and +1, তাহলে 2n + 2 + 1 2n + 3 * λ/D/4d, তাই তো? তাহলে এটা হবে n+1 তম, তবে x n+1। তার মানে এটা কি, এটা হলো সেন্টার থেকে nতম অন্ধকারের রৈখিক ডিসটেন্স, এন্ড এটা হলো এখান থেকে n+1 তম রৈখিক ডিসটেন্স। তাহলে এবার এখান থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে কি পাবো, উজ্জ্বল প্রতিবেদ না? এই যে পরপর তো এটা nতম অন্ধকার, এটা ঠিক তার পরে অন্ধকার, তাহলে পরপর দুটি অন্ধকার প্রতি ব্যবধান মানে উজ্জ্বল বেদ। তাহলে এটা হলো nতম অন্ধকার, এটা হলো ঠিক তার পরে অন্ধকার, তাহলে ঠিক তার পরের অন্ধকার থেকে যদি x মিনিট বাদ দিয়ে দিই তাহলে পাবো মাঝখানের বেদটা, যেটা একটা উজ্জ্বল প্রতি বেদ। তাহলে উজ্জ্বল পটির বেদ কত, এটাও y = হয় xn+1 - xn, ঠিক না? তাহলে পর দুটি অন্ধকার প্রতি ব্যবধান, তাহলে পর দুটি অন্ধকার প্রতি ব্যবধান মানে উজ্জ্বল প্রতিবেদ। তাহলে y = কত হবে xn+1 এটা। তাহলে 2 যদি লিখি সেপারেটলি, তাহলে 2n * λD/4d minus 3 λD/4d মাইনাস xn টা যদি লিখি এটাও সেপারেট করে তাহলে xn কত হবে 2n λD/4d and minus λD/4d। তাহলে এই মাইনাস প্লাস কাটলো আর এটা হবে প্লাস, তাই তো? এটা তো এই যে xn+1 না, তাহলে এটা প্লাস এটা এন্ড এটা মাইনাস অফ এটা, তাহলে এটা এন্ড মাইনাস এটা যদি করি তাহলে y = কত হবে, এটা হবে 2 λD/4d, 2 আর 2 কাটলো, তাহলে এই y টা কি থাকছে λD/2d। এটা কি বললো, পরপর দুটি
অন্ধকার পটির ব্যবধান, তার মানে উজ্জ্বল পটির বেদ। আর এটা কি পেয়েছিলাম? অন্ধকার পটির বেদ। তাহলে প্রমাণ কি হলো? যে অন্ধকার পটির বেদ এবং উজ্জ্বল পটির বেদ কি ইকুয়াল। তাহলে অন্ধকার পটির বেদ বলি আর বলি উজ্জ্বল পটির বেদ ইকুয়াল। এবং আরেকটা মেন জিনিস লক্ষ্য করা যায়, তবে তবে তাহলে মেন তাহলে কি পেলাম? ঝালরের বেদ মেনলি পেলাম যে y equals to lambda capital T by 2 small d। তাহলে এটা কি আমরা কি বলি? উজ্জ্বল বলি বা বলি অন্ধকার, কি সবারই সেম বেদ, তাই তো? তাহলে উজ্জ্বল পটিরও যা বেদ, অন্ধকার পটিরও বেদ সেম। এবং আরেকটা মেন বিষয় কি আছে, এই যে এই বেদের ক্ষেত্রে বেদে কিন্তু কখনো n, এই যে n নাম্বারটা কিন্তু উল্লেখ নাই। তাহলে n নাই মানে কি? তাহলে n নাই বোঝাচ্ছে প্রথমতমরও যা বেদ হবে, দশমতমরও সেম বেদ হবে, 50তম সেম বেদ হবে। তার মানে ফ্রিঞ্জেস কততম হচ্ছে তার উপর বেদ নির্ভর করে না। ওকে, তাহলে তাহলে প্রত্যেকটা ইকুয়াল অ্যামাউন্ট ইকুয়াল। তাহলে প্রথমতমরও যা বেদ, 20তমরও সেম বেদ, 25তমরও সেম বেদ অ্যান্ড 100তমরও সেম বেদ হবে। তার মানে কি উজ্জ্বল পটি এবং অন্ধকার পটির বেদ ইকুয়াল, এবং সেই বেদ কখনোই ডিপেন্ড করে না ওটা কত তমতে আছে। তার মানে কি? তার মানে আমি কোনো একটা পর্দাতে যদি ফ্রিঞ্জেস তৈরি হয় তবে যে কোনো পটির বেদ হবে ইকুয়াল। এবং আরেকটা মেন বিষয় কি? মেন বিষয় হলো এই একটা হচ্ছে ওয়াই এর সঙ্গে ল্যামডা কেমন প্রপোর্শনাল। তাহলে ল্যামডা বাড়লে ওয়াই বাড়বে। তাহলে লালের কি ল্যামডা সবচেয়ে বেশি, তাহলে লালের জন্য রৈখিক বেদ সবচেয়ে বেশি। এবং বেগুনি বেনিয়া সহ কলা, ওকে, তাহলে এই বেনিয়া সহ কলা, এই বেগুনি কি ল্যামডা হয় সবচেয়ে কম, বেগুনির ল্যামডা সবচেয়ে কম, ফলে কি ওয়াই এর বেদও সবচেয়ে কম, মানে ওয়াই সবচেয়ে কম হবে। তার মানে ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় যদি লাল আলো ইউজ করা হয় তবে বেদ পাবো বড়, অ্যান্ড বেগুনি বা নীল, কেন বেগুনি থেকে নীল সামান্য ছোট হয়, যাই হোক, বা বেগুনি বা নীল ইউজ করলে লালের সাপেক্ষে বেদ পাবো কম, কারণ বেগুনি বা নীলের ল্যামডাটা কম, ফলে কি বেদও কম। ওকে, এবার তাহলে ক্যাপিটাল ডি এর সঙ্গে আমার সম্পর্ক সরল সম্পর্ক, অ্যান্ড 2ডির সঙ্গে হচ্ছে ব্যস্ত। এবং এখান থেকে এগুলো আসতে পারে সম্পর্ক। এবং আরেকটা মেন ইম্পর্টেন্ট এখানে একটা আসে কোশ্চেন, সেটা হলো এই টোটাল, মানে যেটা আমি ছবি এঁকেছিলাম এই টোটাল ব্যবস্থাকে, মানে আমি ক্যাপিটাল ডি চেঞ্জ করলাম না, 2D চেঞ্জ করলাম না, মানে টোটাল সিস্টেমকে কোনো কিছুই চেঞ্জ না করে যদি জলের মধ্যে ডোবানো হয় তবে ঝালরের বেদের কি চেঞ্জ হবে। ওকে, এটা একটা প্রশ্ন আছে এবং অঙ্ক আছে যে এই ঝালরের ব্যবস্থাকে কোনো পরিবর্তন না করে যদি জলে করে নিমজ্জিত তবে ঝালরের বেদের কি চেঞ্জ হবে। আচ্ছা দেখো, আচ্ছা মিউ মানে কি জানি আমরা? সি বাই ভি। আবার ভি মানে কি? ভি মানে কি এন ল্যামডা। সি আলোর বেগ কি কনস্ট্যান্ট এবং কম্পাঙ্ক থাকে কনস্ট্যান্ট। তাহলে মিউর সঙ্গে ল্যামডা কেমন সম্পর্ক? ব্যস্ত, জানা আছে আমাদের, জানা আছে। তাহলে বায়ুর সাপেক্ষে জলের মিউ বেশি, তাই তো? বায়ুর সাপেক্ষে জলের মিউটা বেশি, তাহলে বায়ুর সাপেক্ষে জলের ল্যামডাটা কম, ফলে জলে ডুবালে ল্যামডাটা কমে যাবে বায়ুর সাপেক্ষে। তার মানে কি? তাহলে জলের ল্যামডা কমে যাওয়া মানে কি? তাহলে জলে ডুবালে ওই যে বেগটাও কমে যাওয়া। ওকে, তাই টোটাল সিস্টেমকে বায়ু সাপেক্ষে জলে নিমজ্জন করলে মিউটা বাড়বে, ফলে ল্যামডাটা কমবে, এন্ড ল্যামডা কমা মানে ওয়াইটাও কমবে। ওকে, তার মানে যে কোনো ঝালর ব্যবস্থাকে কোনো কিছু পরিবর্তন না করে যদি জলে করে নিমজ্জিত তাহলে কি ল্যামডাটা কমে যাওয়া এবং কি তাহলে হচ্ছে বেদটাও কমে যাওয়া। ওকে, তাহলে এখান থেকে মেন এই যেটা পেলাম উজ্জ্বল বা অন্ধকার পটির বেদ ইকুয়াল, এখান থেকে অঙ্ক আসে এবং এই বেদ সব জায়গারই সমান, কারণ এটা এর তমর উপর ডিপেন্ড করে না। এবার এটা কিভাবে সম্পর্কিত, এবার এখান থেকে আমরা একটা বিষয় কি 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 করব সেটা হলো, আচ্ছা এই যে এক্স এন, এই এক্স কি ছিল? রৈখিক দূরত্ব,
এবার আমরা বার করব কৌণিক দূরত্ব বা কৌণিক বেদ। ওকে, খুব সহজ। এবার মেন আমরা বার করছি কৌণিক দূরত্ব বা কৌণিক বেদ। ওকে, ছবি সেম হবে, সম্পূর্ণ ছবি হবে সেম। ছবিটি ছিল S1 S2, এটা ব্যবধান 2D, এটা পর্দা, এই মাঝখান কি ছিল সেন্টার পয়েন্ট, এবং এই পয়েন্টে দুটি তরঙ্গের জন্যই, তাই তো এই পয়েন্টে দুটি তরঙ্গের জন্যই হতে পারে উজ্জ্বল বা অন্ধকার, ডিপেন্ড করবে কত আছে কত পার্থক্য। তাহলে এবার এটা হচ্ছে xn তম রৈখিক দূরত্বটা। এবার এবার যদি বলি, ওকে, যদি বলি এখানে সৃষ্টি হয়েছে উজ্জ্বল, ওকে, উজ্জ্বল কোটি, এখানে সৃষ্টি কি হয়েছে উজ্জ্বল কোটি, তার মানে এই যে xn এখানে সৃষ্টি হয়েছে উজ্জ্বল কোটি, এই যে xn এটাকেই আমি কি বলবো n-তম উজ্জ্বল কোটির রৈখিক দূরত্ব। এবার আমাকে বার করতে কি বললো কৌণিক দূরত্ব। ওকে, এবার এই n-তম উজ্জ্বল কোটিরই কৌণিক দূরত্ব, আর তার আগে এই ডিসটেন্স আমরা কি বলি পর্দা, মানে ক্যাপিটাল ডি। তাহলে কৌণিক দূরত্ব আমরা বার করছি, ওকে, কার n-তম উজ্জ্বলের। তাহলে এই সেন্ট্রাল রেসপেক্টে পি পয়েন্টে যদি n-তম উজ্জ্বল হয় তাহলে xn-টাই কি n-তম উজ্জ্বলের রৈখিক দূরত্ব। আর যদি এখানে কি হয় n-তম উজ্জ্বল, তাহলে এবার আমরা এর সাপেক্ষে এই পয়েন্টের মানে n-তম উজ্জ্বলের বার করব কৌণিক দূরত্ব। আচ্ছা, তাহলে কোনটা হবে এই লাইনটা, তাহলে এটাই এই পয়েন্টে যত অ্যাঙ্গেল করবে, আচ্ছা এই লাইনটাই কি সেন্ট্রাল পয়েন্ট, এই সেন্ট্রালটাই এই পয়েন্টে যত কোণ করলো এটা কি আমরা কি বলবো তার কৌণিকটা। মানে এখান থেকে পি ডাইরেক্ট লেন কি, এখান থেকে পি এর ডাইরেক্ট লেন কি n-তম উজ্জ্বলের রৈখিক ডিসটেন্সটা। আবার এখান থেকে এর মধ্যে যে কোণ করলো মানে কি এই সেন্ট্রাল থেকে এই পি এর মধ্যে যে রৈখিকটা এটা কি, এটাই কি আমাদের xn-টা, এবং এই xn মানটা আমি অলরেডি বার করেছি dn λ/2 তাই তো। তাহলে এখানে n-তম উজ্জ্বল তৈরি হলে তবে এই 0 থেকে এই n-তম উজ্জ্বলের এই যে ডিসটেন্সটা xn-টাই কি রৈখিক দূরত্ব। আবার এই সেন্ট্রাল থেকে এই লাইনটায় এই n-তম উজ্জ্বলের ক্ষেত্রে যে কোণ করলো এটা কি আমরা কি বলবো তার কৌণিক দূরত্ব। ওকে, তার মানে তাহলে xn-টা হচ্ছে সেন্ট্রাল থেকে n-তম উজ্জ্বলের রৈখিক ডিসটেন্স এবং থিটা কি n-তম উজ্জ্বলের কৌণিক ডিসটেন্সটা। তাহলে এটা কি, এটা তো ক্যাপিটাল ডি, এটা কি xn, তাহলে আমাকে লাগবে এই অ্যাঙ্গেলটা। তাহলে এই যে ত্রিভুজ করলো, তাহলে এখান থেকে কি হবে tan থিটা n, এটা ইকুয়াল হবে কার সঙ্গে লম্ব, এই ত্রিভুজটা এই অ্যাঙ্গেলটা আমরা বের করছি, তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে xn আর ভূমি হচ্ছে d, তাই tan থিটা কত হবে লম্ব বাই ভূমি, তাই তো। তাহলে এবার এই xn এর মানটা কি dn λ/2 ঠিক না। থিটা n মানে কি লম্ব বাই ভূমি, থিটা xn বাই d, xn মত এটা বাই বসাবো ক্যাপিটাল ডি, ডিডি কাটলো। এবার অ্যাকচুয়ালি আমি কি বলেছি প্র্যাকটিক্যালি কি হয় এই দুটি ছিদ্র হয়
খুব কাছাকাছি এবং এই পি পয়েন্ট কি হয় ও এর খুব কাছাকাছি, তাহলে দুটি ছিদ্র খুব কাছাকাছি প্র্যাকটিক্যালি এবং পি পয়েন্টটাও ও এর খুব কাছাকাছি, তাহলে এই রেখাটা কি হবে ও এর খুব কাছাকাছি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা কি হবে ইজ ভেরি স্মল। তাহলে যদি থিটা এন খুব ক্ষুদ্র হয় তবে tan থিটা এন কে আমরা কি লিখবো, থিটা এন ইকুয়ালস টু হলো n ল্যামডা বাই 2d, ঠিক কি না? তাহলে এটাই আমাদের কি কি বাড়ালো, সেন্ট্রাল থেকে n তম উজ্জ্বলের কৌণিক বেগ বা কৌণিক দূরত্ব। আর এটা কি হলো আমাদের সেন্ট্রাল থেকে n তম উজ্জ্বলের রৈখিক দূরত্ব। এটা এটা কি বাড়ালো, সেন্ট্রাল থেকে n তম উজ্জ্বলের রৈখিক দূরত্ব, এন্ড এটা হলো সেন্ট্রাল থেকে n তম উজ্জ্বলের কৌণিক দূরত্ব। ওকে, আচ্ছা তাহলে এটা কি সেন্ট্রাল থেকে n তম উজ্জ্বলের কৌণিক দূরত্ব। আচ্ছা ঠিক তার পরের উজ্জ্বল কি আছে, ঠিক তার পরের উজ্জ্বলটা, ঠিক তার পরের উজ্জ্বল হবে থিটা n প্লাস 1, তাহলে হবে n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2d। তার মানে যদি আমি থিটা n প্লাস 1 থেকে যদি থিটা এর বাদ দিয়ে দিই, থিটা n প্লাস 1 থেকে যদি থিটা এর বাদ দিয়ে দিই তাহলে কি পাবো, সেন্টার থেকে n তম উজ্জ্বলের কৌণিক বেগ হলো থিটা n, এন্ড ঠিক তার পরের উজ্জ্বল কি হবে, এখান থেকে থিটা n প্লাস 1 এর হলো কৌণিক বেগ। তাহলে তাহলে থিটা n প্লাস 1 এর কৌণিক বেগ থেকে যদি n তম যদি কৌণিক বেগ বাদ দিয়ে দিই তাহলে কি পাবো, অন্ধকার পটির কৌণিক বেগ। ওকে, তাহলে তাহলে অন্ধকার পটির কৌণিক বেগ, অন্ধকার পটির কৌণিক বেগ কত হবে, y ইকুয়ালস টু হবে থিটা n প্লাস 1 মাইনাস থিটা n হবে। তাহলে থিটা n প্লাস 1 কত, ওকে এখানে বলছি থিটা n কত, n প্লাস 1 ইনটু ল্যামডা বাই 2d and minus theta n lambda by 2d, so y কত হবে n lambda by 2d and minus lambda by plus by 2d and minus 3 lambda by 2d কাটলো। তাহলে অন্ধকার পটির কৌণিক বেগ, ওকে তাহলে 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 কৌণিক বেগ কত হলো lambda by 2d, কি হলো কৌণিক বেগ। তার মানে xn n তম উজ্জ্বলের রৈখিক দূরত্ব, থিটা n তম উজ্জ্বলের কৌণিক দূরত্ব, এন্ড এটা ঠিক তার পরের উজ্জ্বলের কৌণিক দূরত্ব। তাই দুটোর মধ্যে ব্যবধান পাবো অন্ধকার পটির কৌণিক বেগ, এবং এই বেগ ডিপেন্ড করে ল্যামডা এবং 2d সঙ্গে, এই ক্যাপিটাল ডি এর সঙ্গে নির্ভর করে না। ওকে, তাহলে এটা হলো রৈখিক দূরত্ব n তম উজ্জ্বল, এটা কৌণিক দূরত্ব n তম উজ্জ্বল, আর এটা কৌণিক বেগ অন্ধকারের। ওকে, এবার এই না এই ব্যতিচার সিস্টেমকে না আমরা বলি নন লোকালাইজড ফ্রিঞ্জ। নন লোকালাইজড ফ্রিঞ্জ মানে যাকে বাংলাতে বলি আমরা এক দেশতা বিহীন ঝালর। কি বললাম যে অ্যাকচুয়ালি প্রশ্ন আসে যে ব্যতিচার ঝালরকে এক দেশতা বিহীন ঝালর বা হ্যাঁ ব্যতিচার ঝালরকে এক দেশতা বিহীন বলা হয় কেন? ব্যতিচার ঝালরকে এক দেশতাবিহীন মানে ওর কোনো একটি পার্টিকুলার লোকালিটি নাই, ওর কোনো একটা নির্দিষ্ট দেশ নাই। কি বললাম, এক দেশতাবিহীন নন লোকালাইজড ফ্রিঞ্জ মানে এর কোনো পার্টিকুলার কোনো লোকালিটি নাই। কেন কেন বলে কারণ
দুটি রেখাচিত্রের সামনে যেখানেই পর্দা রাখা হোক না কেন ওখানেই কি হবে, ফ্রিঞ্জেস তৈরি হবে। কিন্তু ফ্রিঞ্জেস কি হবে, কিন্তু বেদ চেঞ্জ হতে পারে। বেদ কেন? কারণ এটা ক্যাপিটাল ডি চেঞ্জ হচ্ছে, ঠিক কি না? যত পর্দা আগাবে তত কি ক্যাপিটাল ডি আস্তে আস্তে কমবে, এন্ড ক্যাপিটাল ডি কম মানে কি ওয়াই আস্তে আস্তে কমা। এটা মেন যে নন লোকালাইজ বা এক দেশতাবিহীন বলা হয় কেন? ব্যাটিচার ঝালরকে এক দেশতাবিহীন বলা হয় কেন? কারণ দুটি রেখাচিত্রের সামনে যেখানেই পর্দা রাখা হোক না কেন পর্দাতে অলওয়েজ ব্যাটিচার ঝালর সৃষ্টি হবেই হবে। সেই জন্য এই ব্যাটিচার ঝালর সৃষ্টি হওয়ার নির্দিষ্ট কোনো লোকালিটি নেই। সেই জন্য এই ব্যাটিচার ঝালরকে আমরা কি বলি, নন লোকালাইজ ফ্রিঞ্জ। কিন্তু একটাই পার্থক্য কি হবে, যেটা আসে পরীক্ষায়, সেটা হলো দুটি ছিদ্রের সাপেক্ষে, মানে দুটি ছিদ্রের যে ব্যবধান, দুটি ছিদ্রের ব্যবধানের সাপেক্ষে যদি পর্দা থাকে দূরে, মানে দুটি ছিদ্রের যে ব্যবধান সেই ডিস্টেন্স রেসপেক্টে পর্দা দূরে থাকলে এখানে ব্যাটিচার সৃষ্টি হবে পরস্পর সমান্তরাল। মানে ডার্ক ব্রাইট মানে কি পরস্পর সমান্তরাল, যেটা আমরা নর্মালি দেখতে পাই। ওকে, যেটা দেখাইছি এর আগে ছবি এঁকে। আর যদি দুটি রেখাচিত্রের দূরত্বের চেয়েও যদি পর্দা ডিস্টেন্স খুবই কম হয়, মানে ওদের যা ডিস্টেন্স তার সাথে কি পর্দা খুবই কম, তাহলে ওই যেটা কি ছিল সমতল, ওটাই আগে ছিল সমতল। এবার যদি পর্দা সরছে তাহলে মানে কি কাছে আসলে ওই সমতলটাই হয়ে যাবে কেমন, পরাবৃত্তাকার। ওকে, তাহলে এক দেশতাবিহীন কেন বলা হয়, যে দুটি রেখাচিত্রের সামনে যেখানেই পর্দা রাখা হোক না কেন আমরা অলওয়েজ ব্যাটিচার ঝালর দেখতে পাবোই পাবো। কিন্তু বেদ চেঞ্জ হবে এবং গঠন চেঞ্জ হতে পারে। যে দুটি রেখাচিত্রের দূরত্বের রেসপেক্টে যদি পর্দা হয় দূরে তাহলে কি হবে, সমান্তরাল পাবো ঝালর। আর যদি দুটি রেখাচিত্রের যে ব্যবধান তার সাপেক্ষে পর্দা আরো আছে তাহলে পাবো হচ্ছে পরাবৃত্তাকার। ওকে, তাহলে আমাদের এই ব্যাটিচার ঝালরের বেদ নির্ণয় হয়ে গেল। জানলাম উজ্জ্বল এবং অন্ধকার পটির বেদ ইকুয়াল, এবং এটা কখনোই ডিপেন্ড করে না কত নাম্বারে আছে, যত নম্বরই হোক ওদের বেদ হচ্ছে হবে ইকুয়াল। এবং এটা কীভাবে নির্ভর করছে, জলে ডোবালে কী হবে বেদ কমে যায়, তার কারণ বললাম। সঙ্গে কৌণিক বেদ, কৌণিক ব্যবধান, এবং ওই এক দেশতাবিহীন ঝালর কেন বলা হয়। ওকে, তাহলে আমাদের এই টোটাল হয়ে গেল কমপ্লিট।